প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সময় খারাপ একটা মুহূর্ত আসবেই। আমাদের সেই সময়ে পিছিয়ে না থেকে সবসময় মনে রাখা উচিত, আমাদের জীবনে যখনই খারাপ কোনো পরিস্থিতি আসবে, আমাদের মনে রাখতে হবে এক একটা খারাপ পরিস্থিতি থেকে আমাদের কিছু না কিছু শিক্ষা অর্জন করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জীবনে যে আমি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাইনি তেমনটা কিন্তু না। আমার জীবনেও আমি অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারপরে এগিয়ে এসেছি। আর প্রত্যেকটা পরিস্থিতির মধ্য থেকেই কিছু না কিছু কিন্তু শিখতে পেরেছি। আমরা বিপদকে অনেক সময় অনেক ভয় পাই। আমরা বিপদে পড়ব, আমাদের কিছু হারাবে, কিছু থাকবে, কিছু যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো না কোনো ঘটনা ঘটবেই। আর আমাদের উচিত সেই বিপদে নিজেকে টিকিয়ে রেখে সামনে এগিয়ে যাওয়া। যখন কোনো বিপদ আসবে তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে বিশ্বাস রেখে তারপরে সামনে এগিয়ে যেতে হবে। বিপদকে ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না, বিপদকে মোকাবেলা করতে হবে সব সময়। আমরা সব সময় বিপদকে ভয় পাই। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া অফিসে বের হয়ে গেছে। আর আমি চলে এসেছি বিছানাপত্র গুছাবো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, যার কারণে নাস্তা বানানোটাও দেরি হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে ঘুম থেকে সকালবেলা যদি আপনি দেরি করে ওঠেন তাহলে কিন্তু দেখবেন দিনটা কিন্তু খুব মুহূর্তের মধ্যেই কেটে যায়। আর এখন তো শীতের সিজন, দেখা যায় শীত পুরোপুরি না আসলেও এই সময়টা কিন্তু শীতের সময়টা দিনের বেলাটা খুবই ছোট থাকে, রাত্রটা বড় থাকে। তো সকালবেলা যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু দেখবেন যে সারা দিনটা কিন্তু মুহূর্তের মধ্যেই চলে যায়। ডাইনিং রুমের এই আর্টিফিশিয়াল ফুল গাছটা গতকালকে আমি ওয়াশ করেছিলাম। তো ওয়াশ করার পরে বারান্দায় একটু রোদে রেখেছিলাম, তো মোটামুটি পানিটা ঝরিয়ে তারপর শুকিয়ে গেছে। তো জায়গায় রেখে দিয়েছি। কাজের আপা কাজ করে চলে গেছে, তারপরে পাপোশগুলো জায়গায় রাখা হয়নি। ওর আজকে একটু ব্যস্ততা ছিল, তাই সেজন্য আর কি কাজগুলো তেমন একটা যে পরিপাটি করে করবে সেই সময়টা হয়নি। আসলে সব সময় যে মানুষ পরিপাটি করে সব কিছু আপনাকে করে দিবে এই চিন্তাভাবনাটাও কিন্তু আমাদের ভুল। সবসময় নিজে দায়িত্ব নিয়ে সব কিছু করাই ভালো। আর এই সংসারটা আমার, এই সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। আমি যতটা সুন্দর করে গুছিয়ে করতে পারবো, আমার মতো পরিপাটি করে কিন্তু দ্বিতীয় কোনো পার্সন এখানে এসে করতে পারবে না। আর আমার কাছে সবসময় নিজের সংসারের কাজগুলো নিজের করতেই ভালো লাগে। তবে দেখা যায় যেহেতু দুটো ছেলে আছে, ওদেরকে নিয়ে কিন্তু খুবই কষ্ট করতে হয়। দুই বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো এভাবেই সামলাই। তারপরেও দেখা যায় মাঝে মাঝে এবড়ো থেবড়ো হয়ে যায়। আমার তো বাসায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসুর কেউই থাকে না। আমার বাসায় আমি থাকি, আমার দুই ছেলে, আপনাদের ভাইয়া। তারপরও দেখা যায় দুই বাচ্চা নিয়ে সারাদিন কিন্তু ঝড়ঝাপটা আমার উপর থেকে কম যায় না। তার মধ্যে তো নিজের শরীরের অবস্থাও তেমন একটা ভালো না, অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটা দিন কাজ করতে হয়। তো বারান্দায় কিছু কাপড় ছিল, কাপড়গুলো রুমে নেওয়া ছিল, তো ওই রুমটা গুছিয়ে এসেছি। এই কারণে এই রুমে বসে তারপরে কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখা যায় বাচ্চারা যখন ছোট ছিল তখনও কিন্তু অনেক পরিশ্রম করেছি, সারা দিন রাত এত খাটুনি করেছি যে সারা দিনে একটু রেস্ট পাইনি। আর এখন যে রেস্ট পাচ্ছি তেমনটাও কিন্তু না। বড় ছেলেটা পড়াশোনা করছে, ওর দেখা যায় ফাইনাল পরীক্ষার পরেই আবার বৃত্তি পরীক্ষা, যেহেতু ক্লাস 5-এ পড়ে। এবছর বাড়িতেও যাব না, কারণ বাচ্চাদের থেকে বড় কিছুই হতে পারে না। বিশেষ করে আমি সবসময় আমার ছেলেদের ভালোটার দিকেই খেয়াল করেছি। আর প্রত্যেকটা মায়েরা বাবারা বলতে পারেন যে সন্তানের ভালোটার দিকেই সবসময় খেয়াল রাখে সব কিছুর আগে। আমার বড় ছেলেটা যখন হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমার কাছে ছিল। আমার ছোট ছেলেটা যখন হয়েছে তখনও আমার শাশুড়ি মা আমার কাছেই ছিল। আমার মা কখনোই আমার সংসারে এসে আমার কোনো কাজে হেল্প করতে পারে না, কারণ আমার মায়ের সংসারে তার অনেক দায়িত্ব পালন করতে হয়। আমার মা কখনোই তার সংসার ফেলে আমার সংসারে এসে কাজ করতে পারবে না। দেখা যায় আমাকে যে একটু সাপোর্ট দিবে সেই সাপোর্টটাও আমার মা দিতে পারে না। আর বর্তমানে তো আমার মা অসুস্থ।
দেখা যায় আমার বড় ছেলেটা যখন হয়েছে তখনও আমার শাশুড়ি আমার কাছে ছিল এবং ছোট ছেলেটার সময়ও আমার শাশুড়িই ছিল। আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতোই মনে করি, কারণ সে যতটুকু হেল্প আমার করেছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মাও তার মেয়েকে এতটা হেল্প করে না। কারণ সে যখন আমি অসুস্থ ছিলাম সে কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে। তো এই সময়টায় যে সাপোর্ট দেয় তার কথা না বললেই নয়। তো যাই হোক, এখানে কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি, এখন ড্রয়ারের ভিতর ঢুকিয়ে রাখছি, তারপরে রান্না করতে যাব। তো আপনাদের ভাইয়া গতকালকে বাজার করে দিয়েছিল, ওই বাজারগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে সকালবেলা কাঁচামরিচ আর ধনেপাতা ছিল না, ওটা দিয়ে গেছে, তো ওইটা গুছানো হয়নি, এখন ওটা গুছিয়ে নিব। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার শাশুড়ি যখন আমার কাছে থাকতো আমার বাচ্চা কাচ্চা হওয়ার সময়, তখন কিন্তু আমার একটু খারাপ লাগতো, কারণ প্রত্যেকটা মেয়ের কিন্তু এই সময়টায় তার মায়ের সাপোর্ট দরকার। সেখানে কিন্তু আমার মায়ের সাপোর্ট আমি পাইনি, কারণ আমার মা তার সংসার রেখে কখনোই এসে থাকার মতন অবস্থায় ছিল না। এটা মায়ের দোষ না, আমি বলবো এটা মায়ের দায়িত্ব ছিল তার সংসারের প্রতি। আর সংসার যে কারো হাতে রেখে আসবে এমন অবস্থাও মায়ের ছিল না। তো সব কিছু মিলিয়ে মাকেও আমি দোষ দিচ্ছি না। তো যাই হোক, আমার শাশুড়ি যখন আমার কাছে থাকতো আমার কিন্তু তখন খারাপ লাগতো যে যার দায়িত্ব পালন করার কথা ছিল সে তো এখানে নেই। তো এটা ভেবে আমার একটু খারাপ লাগতো মাঝে মাঝে। তো যাই হোক, আমার শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন। কিছুদিন পরে ঢাকায় নিয়ে আসবো তার চোখের সমস্যা অপারেশন করার জন্য। তো বর্তমানে এখন দেখা যায় ছেলেদের পড়াশোনা বা ফাইনাল এক্সাম চলে আসছে, তো এই জন্য বর্তমানে তাকে নিয়ে আসছি না। তো কয়েকদিন পরেই তাকে নিয়ে আসব, দেখা যায় দুজনই আমার কাছে এসে কিছুদিন থাকবে, সেই সাথে তাদের চোখের অপারেশন বা টুকটাক ডাক্তার দেখানো সেগুলোও দেখিয়ে দিব। আসলে অনেকেই বলে শাশুড়ি কখনো মায়ের মতো হয় না, কিন্তু আপনি যদি ভালোবাসা দিতে পারেন মন থেকে তাহলে যে কোনো মানুষ আপনার ভালোবাসার কাছে হার মানতে রাজি, আর হার মানতেই হবে। আমার শাশুড়ি যে আমাকে শুরু থেকেই অনেক ভালোবাসতো সেটা কিন্তু না। আমি যেমন তাকে প্রথম থেকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি, সেও কিন্তু আমাকে আপন করে নিয়েছে। দেখা যায় এমনও দিন ছিল আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বেশি দিন যদিও ছিলাম না, খুব অল্প সময়, তো এতটাই ভালোবাসতো সে কথা আমি যতই বলবো ততই কম বলা হবে। কারণ হচ্ছে সবাই যদি তরকারি দিয়ে ভাত খেত আমি খেতে পারতাম না, তরকারির প্রতি আমার একটা অন্যরকমের মানে আছে যে খেতে পারি না, আমি কোনো মাছ মাংস ছাড়া ভাত খেতে পারতাম না, এরকম একটা। যদিও এখন সব কিছু খাই, ওই সময়টা ছিল যে কোনো খাবার মানে ভাত কোনো মাছ মাংস না হলে খেতাম না। তো আমার শ্বশুর কী করছিল যে ইলিশ মাছ কিনে ঝাটকা কিনে তারপর রেখে দিত, যখন যে বেলাটা দেখা যায় সবজি দিয়ে সবাই খেত ওই সময়টা আমি একটা ঝাটকা মাছ আমার জন্য আলাদা করে ভাজি করত। তো এই ছোট্ট ছোট্ট যে আদর ভালোবাসা বা এগুলো আসলে আমার কাছে মনে হয় এগুলোই ভালোবাসা। কারণ এখনকার দিনে ছেলের বউকে আলাদা করে রান্না করে খাওয়ানো এটা আমার মনে হয় যে সচরাচর কোথাও দেখা যায় না। তো আমার শ্বশুর শাশুড়ি তেমনই একজন মানুষ যে আমার প্রতি তারা এইভাবেই টেক কেয়ার করেছে। তখন কিন্তু আপনাদের ভাইয়া দেশে ছিল না, দেশের বাইরে ছিল। তো সেই অবস্থায় তারা কিন্তু আমার অনেক যত্ন আত্তি করেছে। তো আমি সেই দিনগুলো কিন্তু এখনও মনে রেখে তারপরে দিন কাটাচ্ছি বা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, কাঁচামরিচ আর ধনেপাতা ওগুলোকে মোটামুটি গুছিয়ে তারপর চলে এসেছি রান্না করতে। আজকে খুব সোজাসাপটা একটা রান্না করব। সবাই এই রান্নাটা পারেন আর হয়তোবা অনেকে রান্নাটা করেন, তবে আমাদের বরিশালে এই রান্নাটা মোটামুটি ভালোই চলে। ডিম আর আলু দিয়ে ঝোল রান্না, মানে এটা একটা ন্যাচারাল খাবার বলতে পারেন, তবে সবাই যে রান্নাটা করে আমি তা বলবো না, হয়তোবা অনেকে করে অনেকে করে না। খুব সোজা সাপটা এবং সাদামাটা রান্না কিন্তু এটা। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তার মধ্যে আলুগুলো কেটে তারপর ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ এই রান্নাটা আমার মনে হয় আমি আমার চ্যানেলে আর কখনো শেয়ার করিনি। আজকে ভাবছিলাম মাছ রান্না করব, কিন্তু ফ্রিজ থেকে মাছ নামাতে ভুলে গেছি।
দেখা যায় ঘরের আরও কিছু কাজ করেছি, করতে করতে পরে রান্নার সময় যখন হয়ে গেছে তখন দেখি যে রান্না করার কোনো আইটেম নামানো হয়নি। তো পরে ভাবছি যে রান্নাটা বাসায় তেমন একটা করা হয় না, তো ওই রান্নাটাই আজকে করব। আর দেখা যায় যে হঠাৎ করে কোনো রেসিপি যদি একটু নতুন আইটেম হয় তাহলে কিন্তু সবাই মোটামুটি খায়। তো এই চিন্তাভাবনা থেকেই আর কি এই রান্নাটা করছি। তবে মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আসলে অনেক দিন পরে যদি আপনি একটা আইটেম রান্না করেন, সেই আইটেমটা যেমনই হোক না কেন সেটা কিন্তু খুব সহজেই খাওয়া হয়ে যায়। তো এখানে আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। তো ডিম আলুটা আমি এভাবেই বেশিরভাগ রান্না করি। অনেক সময় দেখা যায় সেদ্ধ করেও রান্না করি ডিমটা, কিন্তু ডিম সেদ্ধ করে রান্না করলে আমার কাছে মনে হয় যে ডিম আর আলুর মিশ্রণটা কিন্তু একেবারেই মিশে না। তো এই কারণে আমি এভাবেই রান্না করি, আর আমার কাছে এই রান্নাটা খেতে আরও বেশি মজা হয়। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে তারপরে একটু ডিমগুলোকে উল্টে দিব। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে যখন বাবার বাড়িতে, তখন ম্যাক্সিমাম সময় মাকে দেখতাম সকালবেলায় রান্নাটা করতো। আমার মা কিন্তু, আমরা অনেকগুলো ভাই বোন, কোনো একটা সময় সেই গল্পটা বলবো। সেই ভাই বোনগুলো কিন্তু মা মানুষ করেছে অনেক কষ্ট করে। আমাদের মা 3 বেলা গরম ভাত খাইয়ে, গরম তরকারি খাইয়ে আমাদের বড় করেছে। একটা মানুষ 3 বেলা কীভাবে রান্না করতে পারে সেটা আমার মাকে দেখলেই আমরা বুঝতে পারি। এখন বুঝতে পারি একটা সংসারে কত কাজ থাকে। আসলে সংসার না হলে কখনোই সেটা বুঝতাম না। রান্নাবান্না তো শেষ করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন শেয়ার করব সংসারের জন্য আরও একটা শখের জিনিস কিনেছি। এই পাতিলটা তো কিনেছিলাম কিছুদিন আগে আরএফএল বেস্ট বাই থেকে। তো আরএফএল বেস্ট বাই থেকে এই পাতিলটা কেনার পরে যখন কিনে আসছিলাম তখন আমি আরও একটা শখের জিনিস আমার সেখানে ছিল, কিন্তু টাকার অভাবে সেদিন আমি কিনতে পারিনি। টাকার অভাব বলতে যে টাকা ছিল দেখা যায় সেটা অন্য হিসাবের ছিল। আমি ওই পাতিলটা কিন্তু মাটির ব্যাংকে যে টাকা রেখেছিলাম সেটা দিয়ে কিনেছিলাম। তো ওই সময় বাকি টাকাটা আমার দেখা যায় যে আমি যে কানের দুল কিনেছিলাম ওটার জন্য আমি রেখে দিয়েছিলাম, যার কারণে আমি আর এই পাতিলটা কিনতে যাইনি। তো এই প্রেশার কুকারটা এখন কিন্তু নতুন আইটেম, নতুন মডেলের। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণে আমি ওই দিন দেখে রেখেছি যে আমি এরপর যেদিন আসবো সেদিন আমি এই পাতিলটাই নিয়ে যাব। পাতিলটা আমার কাছে, প্রেশার কুকারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে নতুন মডেল, তো নতুন মডেল দেখলে তো আর আমরা মেয়েরা কিন্তু সংসারের জিনিস কিনতে সবাই কম বেশি পছন্দ করি। একটা নতুন কিছু যখন মার্কেটে দেখব সেটা যতক্ষণ না কিনতে পারবো ততক্ষণ কিন্তু ঘুম হারাম হয়ে যায় আমাদের জন্য। আর হাতে যদি টাকা থাকে তাহলে তো আর কথাই নেই। তো আমি এটা দেখা যায় যে এর আগে একবার খুলে তারপরে দেখেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আপনাদের কাছে এই প্রেশার কুকারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা কিন্তু খুবই সুন্দর, আর দেখা যায় 2 কেজি মাংস অনায়াসে রান্না করা যাবে। আমার দেখা যায় ইন্ডাকশনে প্রেশার কুকার নেই, যার কারণে আমি ইন্ডাকশনের জন্যই এই প্রেশার কুকারটা নিয়েছি। অনেক সময় গ্যাস থাকে না, গ্যাসের তো খুবই সমস্যা। আর এটা কিন্তু দাম নিয়েছে 2550 টাকা। আর আরএফএল বেস্ট বাইতে তো কোনো ডিসকাউন্ট নেই, যখন 10% বা 20% ডিসকাউন্ট দেয় তখন তো কিনা যায়। তো আমি যখন পাতিলটা কিনেছি তখন কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। তো আমার বাসায় হচ্ছে ইন্ডাকশনে যখন রান্না করি তখন প্রেশার কুকার নেই। প্রেশার কুকার আছে বলতে সেটা ইন্ডাকশনে রান্না করার মতো না। তো যার কারণে এটা আমি আবারও নিয়েছি, যে দেখা যায় বাসায় মেহমান আসে তখন কিন্তু একটা সমস্যা হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।